লিবিয়ায় বাংলাদেশি জিম্মি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও শ্রমমন্ত্রীর দুই কথা। গাদ্দাফির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ জাতিসংঘে লিবীয় রাষ্ট্রদূতের। খালেদা জিয়া শিক্ষিত নন বলেই নিরক্ষরমুক্ত দেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করেননি মন্তব্য প্রধানমন্ত্রীর। শেয়ার বাজার কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন সঠিক সময়ে দেওয়া হবে জানালেন ইব্রাহিম খালেদ। আসসালামু আলাইকুম, শামীম মাহবুব আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। লিবিয়ায় বাংলাদেশি নাগরিকদের জিম্মির খবর নিয়ে সরকারের দুই মন্ত্রী দুই কথা বললেন। পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনির তার মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে জানালেন, সেখানে কাউকে জিম্মি করা হয়নি। অথচ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশাররফ হোসেন বললেন, বেনগাজিতে অন্তত 100 বাংলাদেশিকে জিম্মি করা হয়েছে। সুলতান লিংকনকে সঙ্গে নিয়ে স্বপ্না গুলশানের রিপোর্ট। লিবিয়া পরিস্থিতিতে উদ্বিগ্ন গোটা বিশ্ব, বিশেষ করে যেসব দেশের নাগরিক সেখানে অবস্থান করছেন তাদের উদ্বেগ বেশি। এরই মধ্যে পশ্চিমা বিশ্ব সহ অনেক দেশই লিবিয়ায় বাস করা তাদের নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে শুরু করেছে। বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা দিতে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দিয়েছে ঢাকা। আমাদের নাগরিক যারা আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা আমাদের লিবিয়াস্থ দূতাবাস এবং যেসব আন্তর্জাতিক সংস্থা এই রকম পরিস্থিতিতে কাজ করে মানুষজনের নিরাপত্তা বিধান করবার জন্য বা প্রয়োজনে তাদেরকে ইভ্যাকুয়েট করবার জন্য আমরা তাদের সবার সঙ্গে সরকারের কাছে নেই সংবাদ, আমাদের কাছে এখন পর্যন্ত নেই, কিন্তু আমরা সার্বক্ষণিকভাবে যোগাযোগে আছি যে আমরা এর মধ্যেই হয়তো বাকিও যদি আর কোনো খবর থাকে সেগুলো আমরা পাবো। প্রয়োজন বোধে যে কোনো মুহূর্তে আমরা ইভ্যাকুয়েট করবার জন্য আমাদের নাগরিকদের যেখানে যেখানে প্রয়োজন সেখান থেকে ইভ্যাকুয়েট করবার জন্য সেই প্রস্তুতিও আমরা নিচ্ছি। আর বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় নিশ্চিত করলেন, বেনগাজিতে 100 জনকে জিম্মি করা হয়েছে। 100 অধিক বাংলাদেশি ওখানে আছে। আমি সকাল থেকে এখন পর্যন্ত লিবিয়ায় যোগাযোগ করার চেষ্টা করতেছি, টেলিফোনে ওখানে তাদের পাচ্ছি না, এমবেসি যোগাযোগ করতে পারে নাই। তবে তারা অসমর্থিত খবরে আমরা পেয়েছি যে তারা একটা কমিউনিটি সেন্টারে সবাই আছে এবং সবাই সুস্থ এবং ভালো আছে। এদিকে সন্ধ্যায় পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এক সংবাদ সম্মেলনে বলেন, বেনগাজিতে বাংলাদেশি জিম্মির বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ দূতাবাস। রাতের বেলা কমিউনিকেশন ডাউন, ভোরবেলায় আবার আমরা রাষ্ট্রদূতকে পাচ্ছি, যোগাযোগটি হচ্ছে। আমরা যতদূর জানি যে কিছু ইউটিলিটিজের দিক থেকেও ট্রিপলিতে কিছু সমস্যা হচ্ছে। বেনগাজি এবং ওইসব জায়গায় আসলে অ্যাক্সেস করাটাও, ফিজিক্যালি অ্যাক্সেস করাটাও আমাদের তথ্য অনুযায়ী রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন ইজ ডিফিকাল্ট, বাট হি হ্যাজ হিজ কন্ট্যাক্টস, সেই যোগাযোগগুলো মেইনটেইন করছেন। একটু ইনসিকিউরিটিস ফিলিং আছে বাংলাদেশিদের মধ্যে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা ওই সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, লিবিয়ায় বসবাসরত 60,000-এর মতো বাংলাদেশের নিরাপত্তা ও সহায়তা দিতে সেখানকার বাংলাদেশ দূতাবাসে বিশেষ ইউনিট খোলা হয়েছে। নানান রকমের সংশয় সৃষ্টি হয় এবং আমরা চাই না। স্বপ্না গুলশান, 21 টেলিভিশন, ঢাকা। লিবিয়ায় গণহত্যা চলছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে দেশটির উপরাষ্ট্রদূত ইব্রাহিম দাব্বাসি। বিক্ষোভ দমাতে সেনাবাহিনী লেলিয়ে দেওয়ার পাশাপাশি বিমান হামলা চালানোয় ঘরে বাইরে নিজের লোকদেরই হারাচ্ছেন মুয়াম্মার গাদ্দাফি। বাংলাদেশে দেশটির রাষ্ট্রদূত আতিয়া হামাদ আল ইমান পদত্যাগ করে বিক্ষোভকারীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। সরকার বিরোধীদের প্রতি সমর্থন দিয়েছে লিবীয় সেনাবাহিনীর একাংশ। গাদ্দাফির উপর বাড়ছে আন্তর্জাতিক চাপ। মৌল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্রীয় টেলিভিশনে যখন নিজের শক্ত অবস্থানে ঘোষণা দিচ্ছেন গাদ্দাফি, রাস্তায় তখন লাশের ছড়াছড়ি। প্রতি মুহূর্তে ত্রিপোলির গ্রিন স্কয়ারে বাড়ছে নিহতের সংখ্যা। বর্ষিয়ান এই নেতার বিরুদ্ধে গণমানুষের মনে জন্মাচ্ছে তীব্র ঘৃণা। এদিকে গণবিক্ষোভের মুখে ক্রমে কোণঠাসা হয়ে পড়ছেন গাদ্দাফি। ঘরে বাইরে এরই মধ্যে তার সহযোগী অনেকেই পদত্যাগ করেছেন। একাত্মতা জানাচ্ছেন বিক্ষোভকারীদের প্রতি। সরকার বিরোধীদের প্রতি সমর্থন দিয়েছে সেনাবাহিনীর একটি অংশ। জাতিসংঘের লিবিয়ার উপরাষ্ট্রদূত তার দেশে হত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
steps to help the Libyan people and to protect the Libyan people from the genocide he is facing now. এদিকে গাদ্দাফির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বিক্ষোভকারীদের উপর বিমান হামলার নিন্দা জানিয়ে তিনি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। Violence against the demonstrators must immediately stop. As I said extensively to Colonel Gaddafi this morning over the phone. সপ্তাহ ধরে চলা বিক্ষোভে এ পর্যন্ত 300-এরও বেশি মানুষ মারা গেছে দেশটিতে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় এবং গাদ্দাফির উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে জরুরি বৈঠক ডেকেছে আরব লীগ। মৌলি ইসলাম, 21 টেলিভিশন। বিরোধী দলীয় নেত্রী নিজে শিক্ষিত নন বলেই অন্যদের শিক্ষিত করতে চান না, এ কারণে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করেননি তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দলের আলোচনা সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্রলীগের প্রত্যেককে সক্রিয়ভাবে কাজ করবার আহ্বান জানান। সাজিদ রোমেলের রিপোর্ট। আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা বাংলাকে পাশ কাটিয়ে উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, সে সময়ের পাকিস্তানি নেতাদের শেষ পরিণতি এবং স্বাধীন দেশের বাঙালির কর্তব্য নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী ভাষা সংগ্রামে বঙ্গবন্ধু সফল নেতৃত্ব, সারা বিশ্বের মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় বাঙালির ভূমিকার উপর গুরুত্ব দিয়ে 2014 সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা ঘোষণা করেন। আমাদের জাতির পিতা ছাত্রলীগ সংগঠন তৈরি করে এই মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলনের সূচনা করেছিলেন। তাই আমি মনে করি ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীর একটা দায়িত্ব হলো একটা সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে যে নিরক্ষর যারা তাদেরকে অক্ষর জ্ঞান দিতে হবে। বিগত আওয়ামী লীগ আমলে নেওয়া 2006 সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার জন্য বিরোধী দলকে দায়ী করেন প্রধানমন্ত্রী। দুর্ভাগ্য, বিএনপি জামাত ক্ষমতায় এসে সে কর্মসূচি বাতিল করে দেয়। কারণ তখন যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি তো ম্যাট্রিকে ফেল করেছিলেন, তিনি পাস করেন নাই। কাজে আমাদের দেশের ছেলেমেয়েরা পাস করবে কেন? বলে আমি পাই নাই, তোরা পারবি কেন? বোধহয় এটাই ছিল ওনার কথা। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যাতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সে লক্ষ্যে কাজ চলছে। পিতামাতার পয়সার অভাবে যাতে সন্তানের লেখাপড়া বিঘ্নিত না হয় তার জন্য ট্রাস্টের মাধ্যমে ছেলে মেয়ে সবাইকে ডিগ্রি পর্যন্ত পড়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সরকার গঠন করার পর আবার আমরা উদ্যোগ নিয়েছি। সাজিদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বরিশালে কীর্তনখোলা নদীর উপর শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বরিশাল শিক্ষা বোর্ড ভবন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। বিকেলে দপদপিয়ায় জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নির্মাণ করা হয় কয়েকশো তোরণ। পুঁজিবাজারের অনিয়ম উদ্ঘাটনে তদন্ত কমিটিতে আরও একজন সদস্য বাড়ানো হয়েছে। ব্যারিস্টার নিহাদ কবিরকে নিযুক্ত করা হয়েছে লিগ্যাল এক্সপার্ট হিসেবে। এদিকে তদন্ত কমিটির প্রধান খন্দকার ইব্রাহিম খালেদ ডিএসি পরিদর্শন করেছেন। তবে 2 দিনের ঊর্ধ্বগতির পর মঙ্গলবার আবারও নিম্নমুখী হয়েছে ডিএসি সূচক। মেহেদী হাসান জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার আবারও পুঁজিবাজারে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন তদন্ত কমিটির প্রধান খন্দকার ইব্রাহিম খালেদ। তিনি জানালেন, তদন্ত কমিটিতে নিযুক্ত করা হয়েছে একজন আইনজীবীকে। কমিটিতে একজন আইনজীবীর প্রয়োজনীয়তা অনুভব করায় তারাই সরকারকে এ অনুরোধ জানিয়েছিলেন। এর আগে দুপুরে ডিএসি পরিদর্শন করেন তিনি। এ সময় তদন্ত কাজ যথাসময় শেষ করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 2 মাসের মধ্যে আমরা আমাদের প্রায়োরিটি ঠিক যে সবকিছু তো করা সম্ভব না, যতটুকু করা সম্ভব সেই প্রোগ্রাম অনুযায়ী আমরা পিছিয়ে নেই, এটা বলতে পারি যে অন শিডিউল, এটা ঠিক টাইমলি আমরা একটা পাবো। আর এখানে আসছিলাম যেহেতু উপরে কাজ করি, তাই যারা আমাদের হেল্প করছেন এখানে কর্মচারী কর্মকর্তা তাদের সঙ্গে দেখা করা। এদিকে 2 দিন ঊর্ধ্বমুখী প্রবণতার পর মঙ্গলবার আবারও কমেছে ডিএসি সূচক। সাধারণ সূচক দিন শেষে 216 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6173 পয়েন্টে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জানাবো ব্ল্যাক হর্স বিশ্বকাপ ক্রিকেটের খবর। নাগপুরে বিশ্বকাপের পঞ্চম ম্যাচে ইংল্যান্ডকে 293 রানের টার্গেট দিয়েছে নেদারল্যান্ডস। টসে জিতে ব্যাট করে ডচেটের সেঞ্চুরিতে 6 উইকেটে 292 রান সংগ্রহ করে ডাচরা। জবাবে খেলতে নেমে ইংলিশদের সংগ্রহ 2 উইকেটে 166। উদ্বোধনী জুটিতে কেরভেজি ও বাডেসি তোলেন 36 রান। 16 রানে কেরভেজিকে আউট করেন ব্রেজনান।
এরপর দলীয় 58 রানে বিদায় নেন আরেক ওপেনার বারেসি, তার সংগ্রহ 29 রান। তৃতীয় উইকেট জুটিতে কুপার ও ডচেট মিলে তোলেন 78 রান। কুপার 47 রানে ফিরলেও ডচেট তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ডচেট বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি পূর্ণ করতে খেলেন 98 বল, 9টি 4 এবং 3টি 6 ক্যারিয়ারের সর্বোচ্চ 119 রান করে ব্রডের বলে আউট হন ডচেট। পরে বরেন 24 বলে অপরাজিত 35 রান করে 292 পর্যন্ত টেনে নিয়ে যান ডাচদের ইনিংস। Very, very easy catch to Matt Pryor. It's Tim Bresnan from. He's off the mark straight. 90টি উপজেলার প্রায় 400 ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে কাল, একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার সোহেল হোসাইন। এর আগে সকালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কমিশন। পরে নির্বাচন কমিশনার সোহেল হোসাইন জানান, দেশের 2টি বিভাগের এবং চট্টগ্রামের কিছু অংশের জন্য প্রথম ধাপে নির্বাচনী তফসিল দেওয়া হবে। তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী 24শে ফেব্রুয়ারি সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে ইউপি নির্বাচন সংক্রান্ত সংলাপ অনুষ্ঠিত হবে। ওইটাই আমরা আলোচনা করব 24 তারিখে, যে এটাকে নির্দলীয় আইনে যখন আছে সেইভাবেই রাখার জন্য আলোচনা করব, সবাই জন্য এটাকে রাজধানীর রায়ের বাজার বস্তিতে ধর্ষণের শিকার হয়েছে 7 বছরের এক শিশু। মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেফতার করেছে ধর্ষক নাসিরকে। থানার এসি বিপ্লব সরকার জানিয়েছেন, আসামির বিরুদ্ধে আদালতের কাছে 5 দিনের রিমান্ড চাইলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ইলিয়াস হোসাইনের রিপোর্ট। দুই পরিবারের সুসম্পর্ক থাকার কারণে মাঝে মধ্যেই রিকশা চালক নাসিরের বাসায় টেলিভিশন দেখতে আসতো 7 বছরের শিশুটি। আর এ সুযোগটি কাজে লাগায় ধর্ষক। তবে সে নিজের দোষ স্বীকার করেনি ক্যামেরার সামনে। ষড়যন্ত্র করে হয়ে গেছে, আমি আর করি নাই, তবু মানুষজন সন্দেহ করছে, আমি কি করি। পুলিশ বলছে এটি চরম অমানবিক। থানার এসি জানিয়েছেন, ঘটনার পরপরই ধর্ষককে গ্রেপ্তার করা হয়। পুলিশ রিমান্ড শেষে দোষও স্বীকার করেছে এই অমানুষ। আসামিকে গ্রেপ্তার করার পরপরই আমরা আসামিকে মহামান্য আদালতে নিয়ে যাই। আদালতের কাছে আমরা 5 দিনের রিমান্ড চেয়েছিলাম, আদালত আমাদেরকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা আসামিকে আমাদের হেফাজতে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের পরে আসামি স্বীকার করেছে এই ধরনের একটি জঘন্য কাজ সে করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তিরও ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার এ পুলিশ কর্মকর্তা। ইলিয়াস হোসেন, 21 টেলিভিশন, ঢাকা। এবারে পিপলস লিজিং বাণিজ্য সংবাদ। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লোকবীমা জোনাল ইনচার্জের বর্ষ সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজামুদ্দিন আহমদ। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন পরিচালক এম শাহাদ, উপদেষ্টা এম এ মজিদ, এম সুলতান খান, NC রুদ্র সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আবারও আন্তর্জাতিক। নিউজিল্যান্ডে ক্রাইস্ট চার্চে 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 65 জন মারা যাবার খবর পাওয়া গেছে। বিধ্বস্ত ভবনে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে দমকল কর্মীরা। এদিকে ভূমিকম্পের পর ক্রাইস্ট চার্চে বন্ধ করে দেওয়া হয়েছে সব বিমান চলাচল। সেই সাথে বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, 12:11 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ক্রাইস্ট চার্চের মাত্র 10 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। গত বছর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডে 7.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এবার জানাবো ক্লেমন ওয়ার্ল্ড কাপ এক্সক্লুসিভ মোমেন্ট। দর্শক, গতকালের একমাত্র ম্যাচে জিম্বাবুয়েকে 91 রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে 4 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দর্শক, চলুন দেখে আসি ওই ম্যাচের কিছু উল্লেখযোগ্য দৃশ্য।
শেষ করছি রাত 9টার 21 সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরেকবার জানিয়ে। লিবিয়ায় বাংলাদেশি জিম্মি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও শ্রমমন্ত্রীর দুই কথা। গাদ্দাফির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ জাতিসংঘে লিবীয় রাষ্ট্রদূতের। খালেদা জিয়া শিক্ষিত নন বলেই নিরক্ষরমুক্ত দেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করেননি মন্তব্য প্রধানমন্ত্রীর। শেয়ার বাজার কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন সঠিক সময়ে দেওয়া হবে জানালেন ইব্রাহিম খালেদ। দর্শক, একুশে টেলিভিশনের সবশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ অন করুন www.21-tv.com ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখবার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।